ডায়মন্ড হারবার লোকসভা। ডায়মন্ড হারবার তৎকালীন সময় আমরা যেটা দেখেছি, নিয়ে অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর ভাইপোকে পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। যেরকম গর্জন সেরকম বর্ষণ হলো না। 1 বছর আগে নওশাদ সিদ্দিকী তিনি ঘোষণা দিয়েছিলেন ডায়মন্ড হারবার তিনি দাঁড়াবেন, ডায়মন্ড হারবার তিনি জিতবেন। বন্ধুগণ, সব দিকে বিবেচনা করে এখানে দেখা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী তিনি একরকম রাজনৈতিকভাবে তার কর্মীদের মনক্ষুণ্ণ করেছেন। নওশাদ সিদ্দিকী থেকে একের পর এক যে সিদ্ধান্তগুলো উঠে আসছে, এটা কিন্তু এক ধরনের বলা যেতে পারে তিনি বামপন্থীদের তো মনক্ষুণ্ণ করছেন, সেই সঙ্গে সঙ্গে আইএসএফদের মনক্ষুণ্ণ করছেন। তার কারণ হচ্ছে যে আইএসএফ 7টি কেন্দ্রের সিট চাচ্ছিল, যার জন্য করে আইএসএফের সঙ্গে বামপন্থীদের মতমিল বা বামপন্থীদের ঐক্য জোট হয়নি। এই 7টি কেন্দ্রের সিট চাচ্ছিল বলে বামপন্থীদের সঙ্গে মনক্ষুণ্ণ বা বামপন্থীদের সঙ্গে অবশেষ গাঠবন্ধন ভেঙে গেছে। তো আইএসএফকে 7টি লোকসভার সিট কেন দেবে, এটি এক ধরনের একটা প্রশ্ন নিশ্চয়ই থাকবে। তার কারণ হচ্ছে 7 × 7 = 49। তো তিনি এখন যেহেতু 7টিতে লোকসভার সিট চাচ্ছেন, তাহলে বিধানসভায় কটি 25টির ওপর সিট চাইবেন নিশ্চয়ই। তো এখন সবথেকে বড় যে ব্যাপারটা উঠে আসছে সেটি হচ্ছে যে আইএসএফ তথা এই যে ভাঙড়ে জিতেছে বলে আইএসএফ 7টি লোকসভা জেতার মতো সক্ষমতা আছে, তাহলে অবশ্যই 7টির জায়গায় 14টা সিট দিত। কিন্তু আইএসএফের একটিও লোকসভা জেতার মতো সক্ষমতা নেই, বিশেষ করে আইএসএফ। তো আইএসএফের যখন একটিও লোকসভা জেতার মতো সক্ষমতা নেই, তাহলে 7টি সিট কেন দেবে, এটি এক ধরনের একটি হেভি প্রশ্ন এখানে থাকছে। তো যদি আইএসএফ যাদবপুরে সিট দেয়, যাদবপুরে দিয়েছে, সেই সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার দিয়েছে, শ্রীরামপুরে দিয়েছে, মুর্শিদাবাদ দিয়েছে, বালুরঘাট দিয়েছে, এই সমস্ত জায়গায় আইএসএফের সিট দেওয়ার 12 থেকে 13টি জায়গায় প্রার্থী দেওয়ার কোনোই একটি সুস্থ বা একটি রাজনৈতিকবিদদের বা একটি রাজনৈতিকভাবে যে মজবুত হওয়ার জন্য 7টি জায়গায় প্রার্থী দিচ্ছেন, এটি কিন্তু এক ধরনের ভুল সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে, যখন ভালো করে ব্যাপারটা বুঝবেন, যখন আইএসএফ ভোট পার্সেন্টেজ তোলানিতে পড়ে আসবে, 10% পেতে পারে, 5% পেতে পারে, 2%ও চলে আসতে পারে কিছু কিছু এলাকায়। তো এই 2%, 5% যখন আসবে আইএসএফের দিকে, একটা মানুষের নেগেটিভ জায়গা যাবে, একটা মানুষের খারাপ মেসেজটি মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু এই যে খারাপ মেসেজ যখন মানুষের কাছে পৌঁছাবে, তখন কিন্তু মানুষ খারাপভাবে নেবে, বিশেষ করে আইএসএফ তখন খারাপভাবে যখন মানুষ নেবে, সেই সময় কিন্তু রাজ্যের মধ্যে আইএসএফ ধীরে ধীরে যেমন একটি সিট পেয়েছিল, আমরা ভেবেছিলাম 2021 সালে যেমন নওশাদ সিদ্দিকী একদম নূতন দল 21শে জানুয়ারি 21 সালে যখন আবিষ্কার করেছিল, একটি সিট ভাঙড় থেকে জিতেছিল নওশাদ সিদ্দিকী, লড়াকু ইমেজ সেখান থেকে উঠে এসছে। সেই ক্ষেত্রে যেটা আমরা মনে করেছিলাম, আমরা যেটি ভেবেছিলাম যে নওশাদ সিদ্দিকী 2026 সালে বিধানসভার ইলেকশনে তিনি হেভি ধরনের একটি প্রভাব পড়তে পারে, এটি আমরা ভেবেছিলাম নিশ্চয়ই। তার কারণ হচ্ছে যে তিনি সংখ্যালঘু অধ্যক্ষ দাঁড়িয়েছিল এবং সেইখানে হেভি মার্জিনে জিতেছিল। বিশেষ করে নূতনভাবে রাজনৈতিকভাবে তিনি অত মেধা ছিল না, রাজনীতিক অত বুঝতেন না। সেই জায়গায় একটি যখন সিট জেতা মানে নিশ্চয়ই এমন একটি প্রশ্ন আসবে যে আইএসএফ তাহলে 26 সালে হেভি ধরনের একটা লড়াই দিতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যেখানে আইএসএফদের প্রভাব আছে, বিশেষ করে পুরোপুরা অনুগামীদের যাদের প্রভাব আছে। তো সেই জায়গায় নওশাদ সিদ্দিকীর প্রভাব পড়তো যদি বামপন্থীদের সঙ্গে লড়াইটা থাকতো। তার কারণ হচ্ছে বামপন্থীরা এই ভারতবর্ষের বিশেষ পুরনো দল, এমনকি স্বাধীনতার জন্য এই ফরওয়ার্ড ব্লকের অবদান নিশ্চয়ই আছে। আপনারা ইতিহাস থেকে জেনে নেবেন, শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বামপন্থী মনস্ক ছিলেন। তিনি 1939 সালে তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক নামে একটি দল বানিয়েছিলেন এবং ফরওয়ার্ড ব্লক এখনো পর্যন্ত বামপন্থীর সঙ্গে যুক্ত আছে। বাঙালিদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি একটি বীর ফ্রিডম ফাইটার বলে আমরা মনে করে থাকি, যেহেতু ইতিহাসে সেইভাবে আমরা তাকে প্রাধান্য দিতে পারছি না। তার কারণ হচ্ছে তার যে ভূমিকা, নেতাজি সুভাষচন্দ্র বোস যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে পরবর্তী সময় আমরা নিশ্চয়ই ভিডিও করার চেষ্টা করব, একদম পুঙ্খানু তত্ত্ব তুলে ধরে। নিশ্চয়ই আপনারা এ বিষয়ে মন্তব্য করবেন। তবে হ্যাঁ, এই যে আইএসএফ রাজনৈতিকভাবে ভেঙে পড়ছে দিনের পর দিন, এটি কিন্তু ভাঙতে চলেছে। আইএসএফ এমনভাবে কাজ করছে, এতে করে ভাঙড়ে এত পরিমাণ যুবক ছেলেদের প্রাণ চলে গেছে, তাদের প্রাণ কি একদম নিঃস্বার্থ প্রাণ হয়ে গেছে? তাদের 20 সালে বিধানসভা ইলেকশনে আইএসএফের হয়ে একাধিক যুবক ছেলেদের প্রাণ চলে গেছে, বিশেষ করে ভাঙড়ের। সেই ভাঙড়ে যখন একাধিক যুবক ছেলেদের প্রাণ চলে গেছে, সেইখানে নওশাদ সিদ্দিকী কীভাবে বামপন্থীদের সঙ্গে গাঠবন্ধন চুক্তিটি ভেঙে দেয়? এতগুলো প্রাণ কি বেকার? একের পর এক প্রাণ চলে গেছে ভাঙড়ে, এবং মানুষের বিশ্বাস এমনও আছে, কেউ মনে করে যে আমি আইএসএফের জন্য মৃত্যুবরণ করেছি, আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে মনে করে আমি শহীদ হয়েছি। এটি
কতটা বিচার বিচক্ষণ এবং কতটা নৈতিক সেটিও বোঝার ব্যাপার আছে। তার কারণ হচ্ছে আইএসএফ কোনো ধর্মীয় রাজনৈতিক দল নয়। তার কারণ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ ফ্রন্ট। তো ধর্মনিরপেক্ষ যখন ফ্রন্ট হচ্ছে ইন্ডিয়ার, তাহলে এখানে শহীদের জায়গা কেন আসছে? আইএসএফ থেকে যারা প্রাণ হারিয়েছে তারা অনেকে বলছে আইএসএফের জন্য শহীদ হয়েছে, এটা কেন? নিশ্চয়ই এটা প্রশ্ন থাকবে একটি সাধারণভাবে। তো আইএসএফ এখানে কিন্তু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, এটি যেহেতু মুখ্যমন্ত্রীর পরে যার ভূমিকা আছেন তিনি হতে পারেন মুখ্যমন্ত্রী, যার সক্ষমতা আছে, তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি। সেইখানে কিন্তু একটি দেখার ব্যাপার আছে। এই জন্য করে অভিষেককে সবাই প্রত্যেককে তাকে হারাবার চেষ্টা করছে। যেহেতু রাজনৈতিকভাবে লড়াইয়ের জায়গা আছে, অধিকার আছে, অবশ্যই লড়বেন, নিশ্চয়ই এটি তার মৌলিক অধিকার আছে, সংবিধান যে অধিকার দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনি আপনার ব্যক্তিগত মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং তার সঙ্গে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন 14ই এপ্রিল, অবশ্যই প্রত্যেকেই প্রার্থনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।